আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইন্টারমিডিয়েট আইসিটি চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম। প্রথমে আমরা যেটা জানবো, সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কি। সংখ্যাকে প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। কোনো সংখ্যাকে আমরা গণনা করার সময় বা প্রকাশ করার সময় যে পদ্ধতিতে প্রকাশ করতেছি সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো প্রথমে আমরা যদি একটু জানার চেষ্টা করি সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাসটা কি। সভ্যতার সূচনা লগ্ন থেকে মানুষ হিসাব নিকাশের প্রয়োজনীয়তা অনুভব করে। তখন তারা গণনার জন্য নানা রকম উপকরণ ব্যবহার করতো, যেমন তারা হাতের আঙ্গুলে দাগ কেটে হাতের আঙ্গুলে গুনতো, নুড়ি পাথর দিয়ে গুনতো, কাঠি, ঝিনুক, বিভিন্ন রশিতে গিট দিয়ে দেওয়ালে দাগ কাটা ইত্যাদি ব্যবহার করা হতো। তো আগের সময় কি করতো, যখন প্রাচীন যুগে মানুষ তো এভাবে সংখ্যা গণনা করতে পারতো না, তো তারা যদি দেখা গেছে যে শিকার করতে গেছে, তো আমরা তো আগে জানতাম যে মানুষ বনে বাস করতো, ওইখান থেকে তারা শিকার করে খেত। তো তখন তারা কয়টা শিকার করতো এটা প্রকাশ করার জন্য প্রথমে হাতের আঙুল দেখাতো। তো প্রথমে তো অল্প কিছু ছিল, পরে যখন দেখা গেছে বেশি হয়েছে তখন তার হাত দিয়ে গণনা করতে পারে না, তখন নুড়ি পাথর দিয়ে গণনা করে, বিভিন্ন কাঠি দিয়ে, ঝিনুক দিয়ে, বিভিন্ন রশির মধ্যে গিট্টু দিয়ে দিয়ে হিসাব করতো বা দেওয়ালে দাগ কাটতো। তো বিভিন্নভাবে তারা আস্তে আস্তে সভ্যতার বিবর্তন হইতেছিল, তখন তারা আস্তে আস্তে সামনের দিকে যাইতেছিল। তো সময়ের বিবর্তন হইতেছিল, কৃষিকাজ, ব্যবসা ও প্রশাসনিক কাজে সঠিক সংখ্যার প্রয়োজন দেখা দেয়। তখন তারা গণনার ক্ষেত্রে বিভিন্ন চিহ্ন ও প্রতীক ব্যবহার শুরু করে। খ্রিস্টপূর্ব 3400 সালে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনার ক্ষেত্রে লিখিত সংখ্যা বা চিহ্নের ব্যবহার শুরু হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে মেয়ান, রোমান ও দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু হয়। তো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে এখন জানব। সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্ন বা অঙ্কগুলোর স্থানিক মান থাকা বা না থাকার ভিত্তিতে সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, অস্থানিক সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা কি জানলাম, সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা অস্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা স্থানিক সংখ্যা পদ্ধতি। তো এগুলাকে কিভাবে ভাগ করা হয়েছে, স্থানিক মান আছে আর স্থানিক মান নেই। তো এখন আমরা জানবো এই স্থানিক মান জিনিসটা কি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তো সংখ্যা পদ্ধতি এই যে একটু আগে আমরা যেটা দেখলাম যে অস্থানিক পদ্ধতি আর একটা হচ্ছে স্থানিক পদ্ধতি। তাহলে অস্থানিকটা সম্পর্কে জানি, চিহ্ন বা অঙ্কের স্থানিক মান নেই এরকম সংখ্যা পদ্ধতিকে অস্থানিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত কোনো চিহ্ন বা অঙ্কের নির্দিষ্ট স্থানিক মান থাকে না তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে, যেমন হায়ারোগ্লিফিক্স, রোমান, টেলি। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে অস্থানিক সংখ্যা পদ্ধতি কেমন, যেমন অস্থানিক সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান থাকে না। যেমন এই যে আমরা প্রথম যে চিত্রটা দেখতেছি, এটা হচ্ছে এই যে এটা অস্থানিক সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, আর পাশের এটা হচ্ছে ট্যালি সংখ্যা পদ্ধতি। আর স্থানিক সংখ্যা পদ্ধতি, স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতিটি অঙ্কের স্থানীয় মান থাকে, তাহলে সেটাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে হচ্ছে কি কি আছে, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই চারটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা এখন যেটা জানবো হচ্ছে কি স্থানীয় মান জিনিসটা কি। স্থানিক সংখ্যা পদ্ধতির হচ্ছে স্থানীয় মান থাকে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে আমরা কি দেখতেছি, একটা সংখ্যা আছে কত 735, এই সংখ্যাটাকে যদি আমরা দেখার চেষ্টা করি তো এটার একটা স্থানীয় মান আছে,
স্থানীয় মান কি? প্রথমটা হচ্ছে একক, এটা দশক, এটা হচ্ছে শতকের ঘর। তো আমরা ছোটোবেলায় এগুলো পড়ে আসছি। তো যদি আমরা দেখার চেষ্টা করি যে 5 একক স্থানীয় মান, এইটার হচ্ছে কীভাবে আমরা বের করব, 5 গুণ 1 সমান সমান 5। তারপর একটু যদি দেখার চেষ্টা করি 5 গুণন 10, সরি 3 গুণন 10, এটা হচ্ছে তাহলে 3 হচ্ছে 30 বোঝাইতেছে। তারপরটা যদি দেখার চেষ্টা করি 7 গুণন 100, এটা 700 বোঝাইতেছে। তো তাহলে এই 5-এর স্থানীয় মান হচ্ছে এককের ঘরে, এটা 3 হচ্ছে দশকের ঘরে, 7 হচ্ছে শতকের ঘরে। তাহলে এই প্রত্যেকটা সংখ্যার হচ্ছে স্থানীয় মান আছে। তো এই সংখ্যাটার স্থানীয় মান তাহলে পজিশন যদি এই 5 যদি 3-এর জায়গায় যেত তখন কি 5 আর 5 থাকতো না, তখন এই 5 কত হয়ে যেত? 50। তো সেমভাবে যদি এই মানে সংখ্যাগুলোর পজিশন চেঞ্জ হয় তাহলে স্থানীয় মানের চেঞ্জ হবে। যেমন যদি আমরা যদি এখানে চিন্তা করি কত 753, এই যে 7 কোথায় ছিল? প্রথমে ছিল, তারপরে 5, তারপরে 3, জাস্ট জায়গাটা পরিবর্তন করে দিছি। তো 735 ছিল, এটা এখন 753 হয়েছিল। 5 প্রথমে কি ছিল? একক, এখন এই 5 কি হয়ে গেছে? দশকের ঘরে চলে গেছে। কিন্তু যদি আমরা এই অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির দিকে তাকাই, তো এইখানে এদের যেই জায়গার পরিবর্তন, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইলেও কোনো মানের পরিবর্তন হবে না। এই যে চিত্র দিয়ে একটা মান বুঝাইতেছে, এই যে এটা দিয়ে তারা মান বুঝাইতেছে, এই যে গোলাপের মতো এটা দিয়ে তারা 1000 বুঝাইতেছে, এটা দিয়ে তারা 4টা টান দিয়ে টেলি বুঝাইতেছে। এই টেলি এক একটা টান সামনে পিছনে যে জায়গায় নিয়ে যায়, মানের পজিশন চেঞ্জ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এই জন্য এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যেগুলো মানের পরিবর্তন হচ্ছে এই জন্য এটা হচ্ছে কি? স্থানিক সংখ্যা পদ্ধতি। তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে কি? রেডিক্স পয়েন্ট। যে কোনো সংখ্যার রেডিক্স পয়েন্ট জিনিসটা কি? যে কোনো সংখ্যার পূর্ণ অংশ এবং ভগ্নাংশের, পূর্ণ অংশ এবং ভগ্নাংশের মধ্যকার বিভাজনকারী পয়েন্ট হলো রেডিক্স পয়েন্ট। তাহলে কি? যে কোনো সংখ্যার পূর্ণ অংশ এবং ভগ্নাংশের মধ্যকার বিভাজনকারী একটা পয়েন্ট বা দাগ থাকবে, সেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। তাহলে রেডিক্স পয়েন্টের বাম পাশের অঙ্কগুলো পূর্ণ সংখ্যা এবং ডান পাশের অঙ্কগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা গঠন করে। তাহলে এখানে যেটা জানলাম, এটা একটু দেখার চেষ্টা করি চিত্রতে, যে কি বলছে? বাম পাশের অংশ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ডান পাশের অংশ হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এই যে একটা সংখ্যা যদি চিন্তা করি 356.74, এই যে 356 পরে যে পয়েন্ট দশমিকটা আমরা দিতেছি, এটাকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট। আর এইটার এই বাম পাশের অংশটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ডান পাশের অংশটাকে ভগ্নাংশ। 74 ভগ্নাংশ আর 356 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপরে যদি আমরা দেখার চিন্তা করি যে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটাকে আবার দুই ভাগে ভাগ করা। এই পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি? এমএসডি আর হচ্ছে এলএসডি। তো আমরা যখন এই চ্যাপ্টারের বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, একটা সংখ্যা পদ্ধতিতে আরেকটা সংখ্যা পদ্ধতিতে যাব, তখন এগুলোর ব্যবহার জানবো। তো এখন শুধু আমরা জানবো যে এমএসডি জিনিসটা কি আর এলএসডি জিনিসটা কি। এমএসডি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এমএসডি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এলএসডি মানে হচ্ছে লোয়েস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, বা এটাকে বিটও বলা যায়। কখনো কখনো এটাকে মোস্ট সিগনিফিক্যান্ট এমএসবি লেখা থাকবে বা এলএসবি লেখা থাকবে। বাইনারিতে এটা হচ্ছে বিট, আর অন্যান্য যখন সংখ্যাতে যাচ্ছে তখন হচ্ছে এটা কি? ডিজিট। যদি আমরা অক্টাল, হেক্সাডেসিমাল এগুলোর ক্ষেত্রে যখন প্রকাশ করব, তখন এটা হচ্ছে কি? ডিজিট। আর যখন আমরা বাইনারি সংখ্যার ক্ষেত্রে এটা আরও বিস্তারিত জানবো, তখন এটা হবে কি? বিট। তো এখন এই যে একটা সংখ্যা
5793। এই সংখ্যাটার এই যে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটা কত? 5। মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 5 শেষেরটা, আর লোয়েস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 4। এখানে কি জানলাম? মোস্ট সিগনিফিকেন্ট বিট বা ডিজিট এটা হচ্ছে এই পাশেরটা 5, আর এখানে লোয়েস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 4। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভিত্তি বা বেস। কোনো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক সংখ্যা কোনো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হবে তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে। এখানে কি জানলাম? কোনো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হবে তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়। তাহলে প্রথমে যেটা জানবো ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয় 10। তাহলে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এটা হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে এই দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক থাকে? 10টি। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এই যে 10টা অঙ্ক, এই 10টা অঙ্ক দিয়ে আমরা আমাদের সমস্ত গণনা শেষ করতেছি। এই 10টা অঙ্ক দিয়ে আমরা 0 থেকে 1, 2, 3, 4 এভাবে কোটি কোটি আমরা গণনা চালায় যেতে পারতেছি। এইটাকে বলা হইতেছে এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি। অর্থাৎ এই যে সংখ্যা পদ্ধতিটার মধ্যে এই কয়টা অঙ্ক? 10টা অঙ্ক। এই 10টা অঙ্ক ব্যবহার করে ঘুরায় ফিরে আমরা সবগুলো সংখ্যাকে প্রকাশ করতেছি। তো সেমভাবে যদি আমরা দেখি কি বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হচ্ছে কত? 2। ডেসিমালের ভিত্তি কত ছিল? 10, অর্থাৎ এখানে 10টা অঙ্ক ব্যবহার করা হয়েছে। তাহলে বাইনারিতে ভিত্তি কত? 2। তাহলে এখানে কয়টা ব্যবহার করা হয়েছে? 0 আর 1। তাহলে অর্থাৎ এই বাইনারি একটা সংখ্যা পদ্ধতি, ডেসিমাল বা দশমিক একটা সংখ্যা পদ্ধতি। তাহলে এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধু 0 আর 1 এই দুইটা সংখ্যা ব্যবহার করে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি যতদূর পর্যন্ত আমরা গণনা করতে পারবো, সব এই দুইটা সংখ্যা ব্যবহার করেই গণনা করতে হবে। কিভাবে গণনা করে সেটা আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব। তাহলে এখন শুধু এইটুকু জানলাম, বাইনারি সংখ্যা পদ্ধতি নামে একটা সংখ্যা পদ্ধতি আছে, সেটার ভিত্তি বা বেজ হচ্ছে 2। সেমভাবে যদি আমরা দেখি অক্টালের হচ্ছে ভিত্তিগত 8। এখানে 8টা অঙ্ক আছে। এই 8টা অঙ্ক ব্যবহার করে অক্টাল সংখ্যা গঠিত। এই 8টা অঙ্ক কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত এই 8টা অঙ্ক ব্যবহার করে অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা যত গণনা করব সব কিছু কি এই 8টা সংখ্যা দিয়েই, 8টা অঙ্ক দিয়ে গঠিত হবে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি হেক্সাডেসিমেল, তাহলে এটার বেস কত? 16। অর্থাৎ তাহলে কি হবে? এই সংখ্যা পদ্ধতিতে 16টা অঙ্ক দিয়ে সমস্ত গণনা শেষ করা যাবে। তাহলে এই 16টা অঙ্ক কি কি? 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কি কি? 0 থেকে 9 পর্যন্ত। তারপর কি? A, B, C, D, E, F। এই 16টা অঙ্ক ব্যবহার করে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি গঠিত হয়। তাহলে এই 16টা সংখ্যা ব্যবহার করে হেক্সাডেসিমেল সংখ্যা গঠিত। তাহলে
9-এর পরে আমাদের ডেসিমাল সংখ্যা কত হইতো 10। তাহলে এখানে 10 ইকুয়াল কি হচ্ছে এ, 11 ইকুয়াল কি হচ্ছে বি। সেম ভাবে 12 ইকুয়াল সি, 13 ইকুয়াল ডি, 14 ইকুয়াল ই, 15 ইকুয়াল এরকমভাবে কি এ থেকে এফ পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই 16টা সংখ্যা অঙ্ক ব্যবহার করে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি করে কীভাবে গণনা করতে হয়। এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা তো গণনা জানি কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে গণনা করতে হয়। তো সেমভাবে কার পরে কি আমরা যেভাবে গণনা শিখছি ছোটোবেলায়, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিভাবে গণনা করা যায়, অক্টাল সংখ্যা পদ্ধতিভাবে গণনা করা যায়, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে গণনা করা যায়। পরবর্তী ক্লাসে আমরা সেটা দেখব যে এই কীভাবে সংখ্যা পদ্ধতি গণনা করতে হয়। তার পরবর্তী ক্লাসগুলোতে আমরা পর্যায়ক্রমে দেখব কিভাবে প্রকাশ করতে হয়। হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে আমি বাইনারিতে যাবো, বাইনারি থেকে কিভাবে অক্টালে আসবো, অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে যাব, ডেসিমেল থেকে কিভাবে অক্টালে আসবো। অর্থাৎ এই যে সংখ্যা পদ্ধতি আমরা দেখলাম, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকার সংখ্যা পদ্ধতির একটা থেকে আরেকটাতে রূপান্তর পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব। তো সবাইকে ধন্যবাদ।